আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। নমস্কার, সবাইকে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। আচ্ছা ভাবুন তো, আমরা যখন যারা মধ্যবিত্ত পরিবারের যারা রয়েছি, আমরা প্রথমে কিন্তু আমরা চিন্তা করি একটা যদি চাকরি পাই বা কোনো একটা ব্যবসা করি, তখন আমরা চিন্তা করি যে কিছু পয়সা জমিয়ে হয়তো একটা ছোট্ট বাড়ি আর সঙ্গে একটা স্বপ্নের গাড়ি আমরা নিজেদের যে রোজগার, সেই রোজগারের মধ্যে এটা করতে চাই যে একটা ছোট্ট বাড়ি হবে, স্বপ্নের বাড়ি হবে, আর সাথে কিন্তু সেই 4 চাকার একটা গাড়ি হবে। আর সেই গাড়ি আমরা যখন রোজগার করে কষ্ট করে একটু একটু করে পয়সা জমিয়ে যখন আমরা একটা গাড়ি করি, ধরুন আপনার বাড়ি রয়েছে, এবার একটা গাড়ি করি বা লোন নিয়ে, অনেকেই লোন নিয়ে গাড়ি করেন, গাড়ি কেনেন, সেই গাড়ি, স্বপ্নের গাড়িটি নিয়ে আপনি পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন। আর সেখানে ঘুরতে বেরিয়ে অনেকটা পথে চলে গেছেন, সামনে একটা পেট্রোল পাম্প পেয়েছেন, তা থেকে একটু তেল নিলেন, তেল ভরে এবার ফ্যামিলি নিয়ে বেরিয়ে গেলেন। এবার কিছুটা দূর গিয়ে গাড়িটা আটকে গেল। কেন? কি হলো? গাড়িতে তো তেল আছে, গাড়িটা কেন আটকে গেল? পরিবার নিয়ে ঘুরতে গেছেন আর গাড়ি হঠাৎ করে আটকে গেল। ভাবুন তো তখন মনের অবস্থাটা কি হবে। এবার আপনি কিছুতেই বুঝতে পারছেন না আপনার গাড়িতে কি হয়েছে, গাড়ি হঠাৎ করে কেন জাম হয়ে গেল। এবার ঠিক করতে গেলেন, গাড়ি কোনোভাবে টো করে নিয়ে কোথাও আপনি নিয়ে গেলেন ঠিক করার জন্য, আপনার ফ্যামিলিকে কোনোভাবে বাড়িতে পাঠালেন। যে সকালবেলা যে উদ্দীপনাটা নিয়ে বেরিয়েছিলেন যে আজকে ঘুরতে বেরোবো, আজকে আমাদের সারা পরিবারের ফ্যামিলির লোকে মিলে একটা হই হুল্লোড় করবো, হইচই করবো, খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করব, সেখানে স্বপ্নে একটা বাধা পড়লো। আপনি গাড়ি ঠিক করতে দিলেন টো করে নিয়ে, পরিবারের বাড়িতে চলে গেল। এবার খোঁজ পেলেন যে গাড়িতে জং লেগেছে মেশিনে। কেন? নতুন গাড়িতে কেন জং লাগবে? ঠিকঠাকভাবে ফুয়েল ঢোকানো হচ্ছে, গাড়ি জং কেন ধরবে? এবার এইটা একটু সাইডে রাখলাম, এই বিষয়টা, গাড়ির বিষয়টা সাইডে রাখলাম। এবার আসি আমাদের ভারতবর্ষ, কৃষির উপর কিন্তু আমরা নির্ভরশীল, ক্ষেতের উপরে কৃষকরা নির্ভরশীল। কৃষক যখন বীজ বপন করে, সেখানে ধান চাষ হয়, গম চাষ হয়, ভুট্টা চাষ হয়, আখ চাষ হয়। সেই চাষের যে কৃষিজ যে সম্পদ, এর জন্য কিন্তু ভারতবর্ষে সারা পৃথিবীতে কিন্তু ভারতবর্ষে কিন্তু কৃষিজ সম্পদের জন্য অনেক নাম রয়েছে, যে কৃষকরা কৃষি কাজ করেন। এবার সেই কৃষি কাজ করে কৃষকরা যখন তাদের সংসার প্রতিপালন করে, যেই রেটে তারা বাজারে বিক্রি করে, সেটা দিয়ে সংসার প্রতিপালন করে। এবার যারা সাধারণ মানুষরা রয়েছেন, বাজার থেকে সেটা কিনে আনে, ঘর তাদের সংসার চলে সেই কৃষিজ সম্পদ দিয়ে। সে ধান বলুন, চাল বলুন, ভুট্টা বলুন, আখ বলুন, আখের রস ভীষণ শরীরের জন্য ভালো। এবার আসি, কিছুদিন আগে, মোদ্দা কথা আমার আসলে আলোচনাটা কি আপনাদের বলার জন্য, কিছুদিন আগে একটা ভিডিও আমরা ভাইরাল হতে দেখেছি। আমাদের দেশেরই একজন নামচিন লোক, তিনি বলেছিলেন ভবিষ্যতে পেট্রোল হবে 15 টাকা লিটার। কিভাবে হবে? ঠিক আছে বলছি, কিন্তু তার আগে সেই ফুটেজটা দেখে নেব, কে বলছিলেন সেই কথাটা। अब सब गाड़ियां किसानों ने तैयार किए हुए इथेनॉल पर चलेगी। 60% इथेनॉल, 40% बिजली, उसका अगर एवरेज पकड़ा जाएगा तो 15 रुपए लीटर पेट्रोल का भाव होगा। जनता का भला होगा, किसान ऊर्जा दाता बनेगा, देश का प्रदूषण कम होगा, इंपोर्ट कम होगा। 16 लाख करोड़ रुपए का इंपोर्ट है, उसके बजाय ये पैसा किसानों के घर में जाएगा। गांव समृद्ध संपन्न बनेंगे, गांव के किसान के बेटों को रोजगार मिलेगा और इस देश का किसान केवल अन्नदाता नहीं, ऊर्जा दाता बनेगा। इथेनॉल पर चलेगी। 60% इथेनॉल, 40% बिजली, उसका अगर एवरेज पकड़ा जाएगा
तो 15 रुपए लीटर पेट्रोल का भाव होगा, जनता का भला होगा, किसान ऊर्जा दाता बनेगा, देश का प्रदूषण कम होगा, इंपोर्ट कम होगा। 16 लाख करोड़ रुपए का इंपोर्ट है, उसके बजाय ये पैसा किसानों के घर में जाएगा, गांव समृद्ध संपन्न बनेंगे, गांव के किसान के बेटों को रोजगार मिलेगा और इस देश का किसान केवल अन्नदाता नहीं ऊर्जा दाता बनेगा। 15 টাকা লিটার হবে পেট্রোল। পরিবেশ যে দূষণ হয় সেই পরিবেশ দূষণ কমবে এবং তেলের আমদানি কমবে। মানছি, শুনছি, ভালোই লাগলো শুনে। এবার বলুন তো, আপনাদের কাছে প্রশ্ন, পেট্রোলের দাম কত এখন? কমেছে কি? পেট্রোলের দাম দিন দিন কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। ইথানল ব্লেন্ডিং ভারতীয় নাগরিকদের জন্য কিন্তু ক্ষতিকর হয়ে উঠছে আমার মতে, বা আপনাদের মতে। প্রশ্ন আপনাদের জন্য, আপনারা বলুন, ইথানল ব্লেন্ডিং কি আপনাদের জন্য পরিবেশ বান্ধব হচ্ছে বা কৃষকদের জন্য বান্ধব হচ্ছে? এবার ইথানল তৈরি করার পরও পেট্রোলের দাম কিন্তু কমেনি, পেট্রোলের দাম কিন্তু ঊর্ধ্বমুখী আছে। এবার ইথানলটা কি থেকে ব্লেন্ডিং হয়? সেটা হচ্ছে ধান, ভুট্টা, আখ, কৃষিজ সম্পদ, এই 3টা জিনিস দিয়ে ব্লেন্ডিং হয়। এটা এবার কৃষকদের কাছ থেকে কিনে নেওয়া হচ্ছে, যেভাবে যেই কিনে নিচ্ছে সেটা আবার ব্লেন্ডিং হচ্ছে ইথানল। এবার 1 লিটার ইথানল আমরা যদি জলের চিন্তা করি, যেখানে আমরা পুরো পৃথিবী এখন কিন্তু জলের জন্য হাহাকার, প্রতিটা সময় কিন্তু আপনারা দেখবেন, সেই পত্রিকার পাতায় দেখুন আর টিভির পর্দা খুলেই দেখুন, অ্যাড কিন্তু চলে, জল বাঁচাও। প্রত্যেকটা ফোঁটা, জলের ফোঁটা অমূল্য রত্ন, অমূল্য রত্ন আমাদের কাছে, জল বাঁচাও। আর সেই জায়গাতে 1 লিটার ইথানল তৈরি করতে 10,000 লিটার জলের দরকার পড়ে। জল নষ্ট হচ্ছে না? আপনি চোখ রাখুন না বার্নিহাটের দিকে, পরিবেশ বান্ধব হবে ইথানল ব্লেন্ডিংয়ে। বার্নিংহাটের কি অবস্থা? দূরে নয়, আসামে কাছাকাছি গিয়ে দেখুন সেখানে পরিবেশের কি অবস্থা। একটা সবুজ গাছ সবুজ নয়, কালো প্রলেপ পড়ে গেছে, সেখানে পশু পাখি পর্যন্ত বাস করতে পারছে না। মানছি, ইথানল যদি ব্লেন্ডিং হয়, তাহলে ইথানল যদি ব্যবহার করা হয়, তাহলে পেট্রোলের দাম কমবে বা পেট্রোলের ইউজটা কমবে, আমদানিটা কম হবে তেল। মানছি, কিন্তু কমছে কোথায়? কমছে কি আজও? এখন পর্যন্ত কিন্তু বিভিন্নভাবে রিপোর্ট রয়েছে যে ইথানলের কারণে যে জ্বালানি আমদানি কমানোর উপায় ছিল বা কৃষকদের আয় বৃদ্ধির মাধ্যম হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু বাস্তবে বর্তমান ভারতীয় পরিস্থিতিতে এর একাধিক নেতিবাচক কিন্তু দিক রয়েছে। এটি খাদ্য নিরাপত্তা, জল সম্পদ, কৃষি, সাধারণ মানুষের অর্থনৈতিক বোঝা এবং প্রকৃত বায়ু দূষণ সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু প্রশ্নের জন্ম দেয়। তাই ইথানল ব্লেন্ডিং এর অসুবিধাগুলোর চেয়ে দেখা যাচ্ছে সুবিধার তুলনায় অনেক বেশি অসুবিধাগুলো, তাই নয় কি? আজকে আমাদের আলোচ্য বিষয় খাদ্য বনাম জ্বালানি। ভারতে মূলত আখ, ভুট্টা এবং অন্যান্য কৃষিজ ফসল থেকে ইথানল উৎপাদন করা হয়। আগেও বলেছি, এগুলো মানুষের খাদ্য এবং পশু খাদ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এই ফসলগুলোর বড় অংশ জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়, তখন খাদ্যের জন্য সরবরাহ কমে যাওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হয়। এর ফলে বাজারে খাদ্যদ্রব্যের দাম বাড়তে পারে। ভারতের মতো দেশে, যেখানে এখনো বহু মানুষ খাদ্য মূল্য বৃদ্ধির সঙ্গে লড়াই করছেন, সেখানে খাদ্যশস্যকে জ্বালানিতে রূপান্তর করা কতটা যুক্তিযুক্ত? ইথানলের উৎপাদন যদি আরো বাড়ানো হয়, তাহলে সাধারণ মানুষের জন্য খাদ্যের দাম কিভাবে নিয়ন্ত্রণে রাখা হবে? এই প্রশ্নগুলো কিন্তু রইল। আবার যদি বলেন জল সংকটের কথা, আখ পৃথিবীর অন্যতম জল নির্ভর ফসল। 1 কেজি চিনি উৎপাদনের জন্য বিপুল পরিমাণ জলের প্রয়োজন হয়। মানুষের অনেক রাজ্য ইতিমধ্যেই, ভারতের অনেক রাজ্যেতে ভূগর্ভস্থ জলের সংকটে কিন্তু ভুগছে। জল কিন্তু প্রায় আমরা দেখি সেই জলের জন্য
পথ অবরোধ করা, জলের জন্য বিরোধ করা, জলের জন্য সবাই সংগ্রামে নামা, এগুলি কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি। আর যদি এই ইথানল উৎপাদনের জন্য আরো বেশি আখ চাষ করা হয়, তাহলে জল সম্পদের উপর আরো কিন্তু চাপ সৃষ্টি হবে। পরিবেশ রক্ষার নামে যদি আমরা জল সম্পদই শেষ করে ফেলি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব? এটাও কিন্তু একটা প্রশ্ন। কি রেখে যাব আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য? ভারতের মতো জল সংকটপূর্ণ দেশে আরো বেশি আখ চাষ কিভাবে পরিবেশ বান্ধব হতে পারে? এই প্রশ্নগুলি কিন্তু থেকে যায়। আবার যদি যুক্তি হয় যে সাধারণ মানুষের অতিরিক্ত খরচ, ইথানলের শক্তির পরিমাণ পেট্রোলের তুলনায় কম, ফলে অনেক ক্ষেত্রে একই দূরত্ব অতিক্রম করতে বেশি জ্বালানি খরচ হতে পারে এবং গাড়ির মাইলেজ কমতে পারে। বিশেষ করে পুরনো যানবাহনে উচ্চ মাত্রার ইথানল ব্যবহার করলে রক্ষণাবেক্ষণের খরচও বাড়তে পারে। অর্থাৎ জ্বালানির দাম কমলেও সাধারণ মানুষকে হয়তো আরো ঘন ঘন জ্বালানি কিনতে হবে বা গাড়ির মেরামতে বেশি খরচ করতে হবে। প্রশ্ন, যদি ইথানল এতটাই লাভজনক হয়, তাহলে কম মাইলেজের আর্থিক ক্ষতির দায়টা কে নেবে? এটাও কিন্তু একটা প্রশ্ন। এবার সরকারের দাবি ইথানল ব্যবহারে দূষণ কমবে, তাই নাকি? কিন্তু ভারতের বায়ু দূষণের প্রধান কারণ শুধু যানবাহন না, শুধু যানবাহন নয়। প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে শিল্প কারখানার ধোঁয়া, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, নির্মাণ কাজের ধুলো, খোলা জায়গায় বর্জ্য পোড়ানো, ইট ভাটা এবং অন্যান্য শিল্প। না না, আমি এগুলি বলছি না যে বন্ধ করে দেখ, এগুলি দরকার আছে, আমাদের চলার পথে এগুলি লাগবে। কিন্তু এসব উৎস নিয়ন্ত্রণ না করলে শুধু পেট্রোলের ইথানল মিশিয়ে ভারতের বায়ু দূষণ কমানো, এটা কি সম্ভব? আমার তো মনে হয় না এটা সম্ভব করে। এবার যদি আমি একটু আগে বার্ডিহাটের কথা বলছিলাম, একটা বাস্তব উদাহরণ তুলে ধরতে চাই। সেই আসাম মেঘালয়ে সীমান্তে অবস্থিত বার্নিহাট বহুবার ভারতের অন্যতম দূষিত শিল্পাঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে। কি গর্বের বিষয় না? মানে অন্যতম দূষিত শিল্পাঞ্চল বার্নিহাট, যেখানে ইথানলের কারখানা, সেখানে বায়ু দূষণের প্রধান কারণ কি? দূষণের কারণ কি? শিল্প কারখানার ধোঁয়া, রাসায়নিক কারখানা, উৎপাদনকারী শিল্প, দূষণ নিয়ন্ত্রণে দুর্বলতা। এই উদাহরণ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কিন্তু ভারতের সবচেয়ে বড় বায়ু দূষণের সমস্যা ইথানলের অভাবের জন্য নয়, বরং শিল্প দূষণের জন্য। এবার সেই ইথানল যদি পেট্রোলের খরচটা কমায়, এদিকে কিন্তু খরচটা বাড়ায়ও। এবার আপনি বলুন তো, ত্রিপুরায় যারা যারা রয়েছেন, আপনারাই বলুন তো, কয়টা পেট্রোল পাম্পে আপনি গিয়ে যে এক্সট্রা যে পিওর পেট্রোলটা এটা পাবেন? পাবেন না। কিন্তু আগে পেট্রোলের যখন বোতলটা দেখা যেত, বোতলটা রাখা হয়েছে, ইথানলটা এইটুকুন থাকতো। এখন যদি আপনি দেখেন, কিছুক্ষণ পরে জমাট বাঁধে এতখানি, যেটা ছিল এতখানি, এটা হয়েছে এতখানি। যার ফলে কি হচ্ছে? আপনার স্বপ্নের গাড়িটা, যে কষ্ট করে আপনি গাড়িটা কিনেছেন বা বাইকটা কিনেছেন বা স্কুটিটা কিনেছেন, পরিবার নিয়ে ঘুরতে গেছেন, অর্ধেক রাস্তায় আটকে গেল। এবার যদি জলের কথা বলি, কোটি কোটি টাকা দিয়ে মানুষ, এই যে বড় বড় সোসাইটিগুলো যেগুলো আছে, কোটি কোটি টাকা খরচ করে সোসাইটিগুলো বানানো হয়েছে, সেখানে জলের ব্যবস্থা করা হয়েছে, বহু পরিবার সেখানে থাকছে। সেখানে যদি জলের সংকট থাকে, এবার ভাবুন তো, যে বস্তিগুলো আছে, স্লাম এরিয়াগুলি আছে, ওখানে কি হবে? এরা জল কোত্থেকে পাবে? যারা পয়সাওয়ালা তারা কিন্তু ঠিক একটা বোতল কিনে এনে খেতে পারবে, কিন্তু কতদিন কিনে খাবে? আর সেই জলটাই কোথায় পাবে? এবার সরকার যদি সত্যি পরিচ্ছন্ন বায়ু চায়, তাহলে প্রথমে শিল্প কারখানার দূষণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। শুধু ইথানল ব্লেন্ডিং বাড়িয়ে বর্নিহাটের মতো এলাকার দূষণ কমানো সম্ভব নয়। এবার ইথানল, কেউ বলতে পারে ইথানল কার্বন নির্গমন কমায়, তাই
শুধু গাড়ির এক্সহস্ট থেকে নির্গমন দেখলেই হবে না। ইথানল উৎপাদনের জন্য যে ফসল চাষ, রাসায়নিক সার, সেচ, পরিবহন, কারখানায় প্রক্রিয়াকরণ, এসব ক্ষেত্রেও কিন্তু পরিবেশগত প্রভাব রয়েছে। তাই সামগ্রিকভাবে এর পরিবেশগত লাভ সবসময় এতটা স্পষ্ট নয়। আজকের মতো এখানেই শেষ করছি। ইথানল কি মানুষের জন্য সত্যি উপকার আনছে না ক্ষতিকর হচ্ছে ভারতবর্ষের পরিবেশ, সেটা কিন্তু একটা চিন্তার ভাবনা। আপনারা চিন্তা করুন, ভাবুন, আর সঠিক পথটা এগিয়ে চলুন। আজকের মতো আজকের আলোচনা এখানে শেষ করছি। খাদ্য বনাম জ্বালানি, আরেকদিন আরেকটা বিষয় নিয়ে আসবো। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশের লোকটাকেও ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার। ভাইয়া